চারপাশে ঘুটঘুটে অন্ধকার, চাঁদের আলোয় রাস্তাটা কিছুটা আলোকিত হয়েছে। সুজন কাজ শেষে ঘরেই ফিরছিল। চারপাশে ঝিঝি পোকার ডাক, দূর থেকে শোনা যাচ্ছে শিয়ালের ডাকও। রাস্তাটা বেশ নিস্তব্ধ, সুজনের হাঁটার শব্দ শুধু কানে এসে লাগছে। ইস, আজকে বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেল। গিন্নি তো খুব চিন্তা করছে। যাই যাই যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই বাবা। উফ, আজকে যে ঠান্ডা পড়েছে না, গত দিনের থেকে বেশি মনে হচ্ছে। কি এটা আবার কার ছায়া? আমার সাথে তো কেউ নেই। এটা তাহলে তাহলে কেউ কি আমার পিছে পিছে আসছে? দেখি তো। কে রে তুই? সাহস থাকলে সামনে আয়। কেন বারবার লুকিয়ে পড়ছিস? কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এ গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি নিজের হাতে শেষ করে দিব। ওরা সবাই শেষ হবি। কিছুদিন পরে সন্ধ্যাবেলা গ্রামের চায়ের দোকানে বুলু চা বানাইতে ব্যস্ত। বুলুর দোকানে লতিফ বসে আছে মেঝেতে, মুখে চিন্তার কোনো শেষ নেই। অন্যদিকে হাসেম কিছু বলবে ভাব, কিন্তু বলতে পারছে না। কি যে শুরু হলো গায়ে! প্রতিদিন একজন না একজনকে মাথা কাটা অবস্থায় পাওয়া যাচ্ছে। কি যে যন্ত্রণায় পড়লাম আমরা। মশাই, এজন্যই তো আর বেশি রাত করে দোকান খোলা রাখে না। অন্ধকার পাল্লা এর জন্য তাণ্ডব শুরু হয়। আসুন আসুন মোড়ল মশাই, বসুন। আসলে আমরা তো আপনার কথাই ভাবছিলাম। কি রে, তোরা কি নিয়ে এত আলোচনা করছিস? মোড়ল মশাই, গত কয়েকদিন ধরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। প্রায় কাউকে না কাউকে মাথা কাটা অবস্থায় পাওয়া যাচ্ছে। কে করছে, কেন করছে, কিছুই বুঝতে পারছি না। রাত হলে যেন আতঙ্ক মানুষের বেশি হয়, মানুষজন ঘর থেকে বের হতে পারে না। আপনি কিছু একটা করেন, না হলে তো গ্রামটাই ধ্বংস হয়ে যাবে। অরে খবর তো আমার কানেও এসেছে। এজন্যই তো আজ সন্ধ্যায় এলাম তোদের সাথে একটু কথা বলতে। আপনারা তাড়াতাড়ি যাবো আর বলেন, আমি দোকান বন্ধ করে যাব। এত রাতে বাইরে থাকা মানে মরার উপর খরার ঘা। কে জানে আজকার পালা। কি বলেছ ভাই? মোড়ল মশাই, আমরা আপনার সাথে আবার সকালে বসবো। গ্রামের সবাইকে নিয়ে বসতে হবে। তাহলে তোরা সকাল সকাল কাল সবাই আসিস, তোদের সাথে এই বিষয়ে আলোচনা করবনে। রাত তখন গভীর, গ্রামের চারদিকে কুয়াশা নেমেছে। বাতাসের সঙ্গে ভেসে আসছে অদ্ভুত গঙ্গানির শব্দ। হঠাৎই দূর থেকে একটা জোরে বাতাস বইতে শুরু করলো। তখনই দেখা গেল বাতাসের সাথে উড়ে উড়ে ডাইনি আসছে। কি বিকট শব্দ তার! তোরা কি ভেবেছিস আমায়? রাতের আধারে না বের হলে আমি তোদের মারতে পারবো না বুঝি? তোদের সবাইকে মেরে ফেলবো। এদিক সেদিক ঘুরতে ঘুরতে ডাইনি চাওয়ালার ঘরের সামনে গিয়ে দরজায় টক টক করে। খোল, দরজা খোল, খোল বলছি, দরজা খোল, তোদের সবাইকে মারবো। তারপর ডাইনি উড়ে হাশেমের দরজার সামনে আসে। খোল, দরজা খোল, খোল বলছি, দরজা খোল, তোদের সবাইকে মারবো। ঘরে হাশেম, তার বউ ও তুলি বসে আছে। হাশেমের আর বুঝতে বাকি রইল না এটা কে। এটা আর কেউ নয়, সেই ডাইনি।
কি গো, দরজা খুলে দাও, কেউ ধাক্কা দিচ্ছে তো। চুপ চুপ গিন্নি, কথা বলো না, দরজায় যে ডাইনি দাঁড়িয়ে। মা, ও মা, এখন কি হবে? আমার খুব ভয় করছে মা। ভয় পাস নে মা, আমরা আছি তো। আর আর মনে হয় না ডাইনি ঘরে আসবে। যত যা কিছুই হোক, দরজা খোলা যাবে না। আর আর তোমরা ভয় পেও না, ডাইনি তো ভেতরে আসবে না। গ্রামের উপর একটা অদ্ভুত নীরবতা, পাখির ডাক নেই, মানুষেরও কোনো আওয়াজ নেই। ধীরে ধীরে লোকজন দরজা খুলে বাহিরে বের হতে শুরু করে। হাসেমও ভয়ে ভয়ে দরজা খুলে বাহিরে বের হলো। দরজার ঠিক সামনেই একটা লম্বা কালো দাগ, কেউ যেন নখ দিয়ে মাটি চিরে গেছে। গতকাল রাতে ও আমাদের দরজা পর্যন্ত এসেছিল, ভাগ্যিস ও ঘরে ঢুকতে পারেনি। হ্যাঁ গগিন্নি, এটা তারই দাগ। এটা এটা ওই ডাইনির নখের দাগ। কিন্তু কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝলাম না, ডাইনির এত শক্তি, কিন্তু ওই ঘরে ঢুকলো না কেন? সেটা তো আমিও ভাবছি গিন্নি। আমার মনে হয় ঘর আমাদের প্রার্থনার জায়গা। ওই ঘরে হয়তো কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। হ্যাঁ গো, আবার আগুনও জ্বালানো থাকে। সেজন্যই তো আমি কাল তুলিকে বললাম ডাইনি ঘরে ঢুকতে পারবে না। গ্রামের মাঝখানে একটা বড় বট গাছ, সেই গাছের নিচেই লোকজন জড়ো হতে শুরু করলো। গ্রামের মোড়ল সহ আরো অনেকেই সেখানে ছিল। চাওয়ালা কাঁপতে কাঁপতে বলে, দেখেন দেখেন মোড়ল মশাই, গতকাল আপনাকে আমি কি বললাম সেটাই ঠিক হলো। আপনি কিছু করেন মোড়ল মশাই, নাহলে আমরা তো বাঁচতে পারবো না। রাত রাত হলেই যে ভয়ে মনে হচ্ছে আজ জানি কার পালা। মোড়ল মশাই, কি হয়েছে রে, এমন হাঁপাচ্ছিস কেন? ও ও পুকুর পাড়ে চলুন, ওখানে রক্ত মাখা কিছু একটা দেখা যাচ্ছে। মেয়েটির কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। তখনই মোড়ল বলে ওঠে, এই চলো তো সবাই গিয়ে দেখি। তারপর তারা কেউ কেউ মোড়লের সাথে সেখানে যায়, আর কেউ কেউ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে পৌঁছেই মোড়ল দেখতে পায় মাটির উপর বড় বড় রক্তের ছাপ, আর তার মাঝখানে পড়ে আছে একটি মাথা। সেই মাথা দিয়ে এখনো রক্ত পড়ছে। দেখে মনে হচ্ছে কোনো মহিলার মাথা, লম্বা চুল, জট পাকানো, যেন আগুনে পুড়ে তার অর্ধেক মুখ ঝলসে গেছে। কিছুক্ষণ পরে তারা আরো একটু সামনে যায়। সেখানে গিয়ে দেখে পানির উপরে ভেসে আছে একটি নিথর দেহ, তার মাথা নেই। সবাই স্তব্ধ। ওটাই তাহলে এই শরীরের মাথা ছিল। সবাই ভয়ে নিস্তব্ধ হয়ে যায়। বাতাসও হঠাৎ ঠান্ডা হয়ে ওঠে, কেউ কথা বলতে পারে না। মোড়ল তখনই গভীর কণ্ঠে বলে, আজ রাত তো আর সাধারণ রাত না, ডাইনি যা শুরু করেছে, আজ বা কাল আমাদেরও এমন অবস্থা করবে। এই গ্রাম যে শেষ করে ছাড়বে, আমাদের এর ব্যবস্থা নিতে হবে। এই গ্রামের বাহিরে একটা সাধু থাকে, তার কাছে হয়তো গেলে কোনো একটা সমাধান পাওয়া যাবে। আর যা করতে হবে আজকেই করতে হবে। আর হ্যাঁ, সন্ধ্যার আগেই তাকে আনতে হবে। আজ রাতে প্রস্তুত হও সবাই, ডাইনি ফিরে আসবে এবং আরো ভয়ঙ্কর হয়ে। সন্ধ্যা নামতে শুরু করেছে। গ্রামের চারিদিকে নীরবতা। দুদিন আগেই এই গ্রামে মানুষের ভিড়াভিড়ি ছিল, এখন আর মানুষই খুঁজে পাওয়া যায় না। দূর থেকে ভেসে আসছে শুধু কাকের ডাক। মোড়লের বাড়ির সামনে মোড়ল পায়চারি করছিল। কিছুক্ষণ পর হাতে হারিকেন নিয়ে লতিফ মোড়লের বাড়িতে আসে। মোড়ল মশাই, চলুন চলুন, সন্ধ্যা যে নেমে এসেছে, আমাদেরও তো তাড়াতাড়ি রওনা দিতে হবে। হ্যাঁ রে, তুই এসেছিস, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। চল চল লতিফ, সময় কম। রাত হওয়ার আগেই জঙ্গলের রাস্তাটা পার হতে হবে। মোড়ল মশাই, ওই যে সাধুর কাছে কি এখনই যাওয়া জরুরি? তাও এমন সময়, দিনে গেলে ভালো হতো না? দিনের বেলা তো সেই সাধু থাকে না,
তাই এখনই যেতে হবে। আর আজ না গেলে তো ডাইনি আমাদেরকেও শেষ করে দিবে। যেহেতু সন্ধ্যা নেমে এসেছে তাই আমাদেরও সতর্ক থাকতে হবে। আমি এই হারিকেনটা নিলাম। যতই হোক ভূত প্রেত ডাইনি নাকি আগুন দেখে ভয় পায়। তারপর তারা দুজন হাঁটতে শুরু করে গ্রামের রাস্তা পেরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। মোড়ল মশাই, রাত যে হয়ে এলো, ভয় ভয় তো করছে। কোনো কথা নয়, চুপচাপ হাঁটতে থাকবি। কোথাও কোনো শব্দ শুনলে থামবি না। পিছনে তাকানোর কোনো দরকার নেই। হেরিকেন তো হাতে আছে, সমস্যা নেই, কিছুই হবে না। আগে মোড়ল মশাই, এই জঙ্গল দিয়ে যাওয়া ঠিক নয়। ডাইনি নাকি এই জঙ্গল দিয়ে রাতের বেলা ঘুরে বেড়ায়। কোনো দিকে তাকাস না, সামনে দেখ। এরে তোরা এখানে কেন এসেছিস? আর এখানে যখন এসেছিস একদম সঠিক সময়ে এসেছিস। না হলে যে তোরা ঘরে পৌঁছাতে পারতিস না। আমি যে অশুভ শক্তির গন্ধ পাচ্ছি। এজন্যই তো আপনার কাছে আসা। আমাদের বাঁচান সাধু বাবা, আমাদের বাঁচান। শান্ত হয়ে বল, কি হয়েছে আমায় বল। জানি না, আমাদের গায়ে কোনো একটা ডাইনির ছায়া পড়েছে। একের পর এক মানুষকে মেরে ফেলছে সে। প্রতি রাতে কারো না কারো গলা কাটা অবস্থায় পাওয়া যাচ্ছে। তাহলে এটা যে সে ডাইনি নয়। এর শক্তি ধীরে ধীরে বাড়তেই থাকবে। যেদিন পূর্ণিমার রাত হবে সেদিন পুরো গ্রাম ধ্বংস করে দিবে। আপনি কিছু করেন সাধু বাবা। আজ সকালেও একটা মহিলার মাথা কাটা অবস্থায় পাওয়া গেছে। গ্রামের সবাই তো খুবই আতঙ্কে আছে। আপনি সবাইকে রক্ষা করুন সাধু বাবা। দাঁড়া, আমি কিছু করছি। তারপর সাধু তন্ত্রমন্ত্র শুরু করে দেয়। সাধু তার মন্ত্র দিয়ে সেই ডাইনিকে কাছে ডাকতে থাকে। এইদিকে ডাইনি জঙ্গলে সেই বড় গাছটায় বসেছিল। হঠাৎ করে সে অনুভব করে তাকে কোনো একটা শক্তি টানছে। সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। ছাড় আমায়, ছাড়, তোকেও কিন্তু শেষ করব। ছেড়ে দে। বল কে তুই? কেন এই গ্রাম ধ্বংস করতে চাস? বল। আমিও এক সময় এই গ্রামেরই একজন মানুষ ছিলাম। আমার স্বামী মারা যাওয়ার পর আমি একাই থাকতাম। একদিন বাজারে কিছু লোকের সাথে আমার ঝামেলা হয়। সেই রাতেই ওরা আমায় ঘরে ঢুকে আমাকে অপদস্থ করে। তারপর আমার মাথা কেটে ফেলে দিয়ে রাখে। পরদিন সকালে গ্রামের সবাই আমার নিথর দেহ দেখেছিল, কিন্তু কেউ কিচ্ছু করেনি। সেই অন্যায়, সেই যন্ত্রণা আমাকে ডাইনি বানিয়েছে। এই গ্রামের মানুষ সবাইকে ধ্বংস করব আমি। তারা ভুল করেছে, কিন্তু তাই বলে তুই এই নিরীহ মানুষদের মেরে ফেলবি? অন্যায়ের বদলা অন্যায় দিয়ে হয় না। এটাই তোর শাস্তি। তুই এই বোতলে বন্দি থাকবি যতদিন না তোর আত্মা শান্ত হয়। সাধু বাবা, আর কোনো বিপদ হবে না তো? না, ডাইনি এখন বন্দি, কিন্তু মনে রাখবি তোরা অন্যায় করলে তার ফল একদিন ফিরে আসবেই।